বাংলা এবং বাঙালির কলজে অত সংকীর্ণ নয়, অত ছোট নয়। তার কলজেতে অনেক হিম্মত, অনেক দম রয়েছে, সুতরাং বাংলা লড়বে। শপথ গ্রহণ অনুষ্ঠানটা গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে রবীন্দ্রনাথের জন্মদিন সরকারি উদ্যোগে প্রত্যেক বছর যেমন করে পালন হয় সেরকমভাবে পালন হবে না। যিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি ইভিএম কাউন্টিং শুরু হওয়ার সময় মন্তব্য করলেন যে এখন হিন্দু ইভিএম খোলা হয়েছে, মুসলিম ইভিএম খোলা হয়েছে, তাই জন্য আমার অপোনেন্ট জিতছে, যখন হিন্দু ইভিএম খোলা হবে আমি জিতবো। বাংলার বুকে যে অপসংস্কৃতি, থ্রেড কালচারের যে জায়গা ছিল সেই জায়গাকে সরিয়ে রেখে একটা সুন্দর সোনার বাংলা গড়ার যে পদক্ষেপ অতীতেও আমরা নিয়েছি, দাদা, মিছিলে যে কথাটা আমরা বারবারই শুনছিলাম যে এই প্রথমবার সরকারি উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো না, তাই আপনারা রাস্তায় নেমেছেন। কিন্তু যে সরকার আজকে গঠন হলো তারা রবীন্দ্রনাথকে সাক্ষী রেখেই সরকার গঠন করলো, কি বলবেন আজকের এই মঞ্চ থেকে? এটাই বলার চেষ্টা করব যে যারা আজকে সরকার গঠন করলো তাদের তরফ থেকে নানা রকম রবীন্দ্রনাথ সম্পর্কের কটূক্তি আমরা বহু সময় শুনেছি। কয়েকদিন আগে শুনেছি আসামে আমার সোনার বাংলা এই গানটা গাওয়ার জন্য একজনের ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমাদের এই পশ্চিমবঙ্গে উনি এখন নির্বাচিতও হয়েছেন বিধায়ক হিসেবে, সজল ঘোষ, তিনিও এই প্রকাশ্যে হুমকি দিয়েছেন, টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি সেটা, যে এবং সেই হুমকি দেওয়ার সময় উনি বলছেন রবীন্দ্রনাথ সম্পর্কে এতটাই স্পর্ধা তাদের, তিনি বলছেন যে রবীন্দ্রনাথ আমরা অনেক দেখেছি, ওসব সোনার বাংলা গাওয়া যাবে না। এইটা তো তাদের রবীন্দ্রনাথ সম্পর্কে মূল্যায়ন, রবীন্দ্রনাথ সম্পর্কে তাদের শ্রদ্ধা, এটাই হওয়ার কথা। কারণ রবীন্দ্রনাথ তার যে দার্শনিক চিন্তা, যে দর্শন, সারা জীবন ধরে যে দর্শনের কথা বলেছেন, তা যে সরকার এই মুহূর্তে কায়েম হলো এখানে, তাদের সম্পূর্ণ বিরোধী। এটা নতুন করে করার কিছু নেই, এটা এভিডেন্ট যে উনি সারা জীবন ধরে হিন্দু মুসলমান ঐক্যের কথা বলেছেন, হিন্দু মুসলমান সম্প্রীতির কথা বলেছেন। আর এই সরকার কায়েম হচ্ছে তীব্র হিন্দু মুসলমান মেরুকরণ করার মধ্য দিয়ে। যিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি ইভিএম কাউন্টিং শুরু হওয়ার সময় মন্তব্য করলেন যে এখন হিন্দু ইভিএম খোলা হয়েছে, মুসলিম ইভিএম খোলা হয়েছে, তাই জন্য আমার অপোনেন্ট জিতছে, যখন হিন্দু ইভিএম খোলা হবে আমি জিতবো। তা ইভিএমকে পর্যন্ত ওরা হিন্দু মুসলমানে ভাগাভাগি করে ফেলতে পেরেছে। এরকম বিদ্বেষ, এরকম বিভাজনের যারা রাজনীতি করে তাদের সহায় রবীন্দ্রনাথ হতে পারে না। রবীন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ ভরসা, একই সঙ্গে কাজী নজরুল ইসলামও ভরসা, সুকান্ত ভট্টাচার্য ভরসা, জীবনানন্দ দাশ ভরসা। আমাদের বাংলার অসাম্প্রদায়িক যে ধর্মনিরপেক্ষতার আদর্শ, এতদিনের ঐতিহ্য, সব কিছুই আমাদের ভরসা, আমাদের সাহস, আমাদের শক্তি। যেটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের যে দেশ, তার যে ভিত্তি, তা হচ্ছে আমাদের সংবিধান। সেই সংবিধানে খুব উজ্জ্বল করে বলা রয়েছে ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু আজকে যিনি শপথ নিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি সরাসরি এই ধর্মনিরপেক্ষতার আদর্শেরকে বিরোধিতা করেছিলেন। অথচ দেখলাম যে সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, সেই সংবিধানের নামেই তিনি আজকে শপথ নিলেন। কাজেই ধর্মনিরপেক্ষতার লড়াইকে জোরদার করতে, শান্তি ও সম্প্রীতির লড়াইকে জোরদার করতে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের যে লড়াই, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ে রবীন্দ্রনাথ আমাদের একটা বিরাট বড় ভরসার জায়গা, বিরাট বড় ভরসার জায়গা। এবং আরেকটা কথা বলি, আজকে সরকারি উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন হয়নি বলে শুনছি। আমার পাকিস্তান আমলের কথা মনে পড়ছিল। পাকিস্তান আমলে কিন্তু পাকিস্তানি শাসকরা তারা একইভাবে রবীন্দ্রনাথকে বর্জন করেছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটা গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে রবীন্দ্রনাথের জন্মদিন সরকারি উদ্যোগে প্রত্যেক বছর যেমন করে পালন হয় সেরকমভাবে পালন হবে না। আমাদের এই সব কিছুর বিরুদ্ধে লড়াই, সেই লড়াইতে রবীন্দ্রনাথ আমাদের একটা বিরাট বড় শক্তির জায়গা। নতুন সরকার প্রসঙ্গে যেটা বলার সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে যদি আমরা দেখি যে বিগত 15 বছর ধরে পশ্চিমবাংলার বুকে যে সরকার ছিল
তাহলে অসংখ্য অভিযোগ, থ্রেড কালচার থেকে শুরু করে, স্বাস্থ্য দুর্নীতি থেকে শুরু করে, মেডিকেল কলেজগুলোর মধ্যে নারী সুরক্ষা, যার মধ্য দিয়ে ঘটনা আমরা দেখেছি, সাক্ষ্য হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো 26,000 চাকরি, একটা অপসংস্কৃতি এবং যে পরিস্থিতি পশ্চিমবাংলার বুকে তৈরি হয়েছিল তার বিরুদ্ধে সাধারণ মানুষ রায় দিয়েছেন এবং নতুন সরকার ক্ষমতায় এসেছে, বিজেপি পরিচালিত নতুন সরকার ক্ষমতায় এসেছে। আমরা তাদের কাছে আহ্বান থাকবে, নতুন সরকারের কাছে একটা প্রত্যাশা থাকবে যে সুদীর্ঘ 34 বছর এবং বর্তমানে 15 বছর, যদি আমরা প্রায় 51 বছরের কাছাকাছি দেখি, সাধারণ মানুষের অনেক বেসিক দাবি, ন্যূনতম দাবি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, স্কুল, পড়ার পঠন, সংস্কৃতির জায়গা, এই যে সামগ্রিক যে চিত্র ছিল, এর একটা আমূল পরিবর্তন 51 বছর ধরে পশ্চিমবাংলার মানুষ চাওয়ার পরও এখনও অবধি এর নানান অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে প্রত্যাশা থাকবে নতুন সরকারের কাছে, তারা 207টা প্রায় সিট জিতে জনাদেশ, বিপুল জনাদেশ নিয়ে পশ্চিমবাংলার বুকে এসেছে। আশা রাখবো তারা তাদের পশ্চিমবাংলার মানুষের যে অপূরণীয় স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের দিকে তারা এগোবে। বাংলার সংস্কৃতি কি বজায় থাকবে আগামী দিনে? বাংলার সংস্কৃতি নিঃসন্দেহে বজায় থাকবে, কারণ বাংলা এর থেকে অনেক 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 কঠিন সময় পার করে এসছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় বাংলা পার করেছে, হ্যাঁ, ইমার্জেন্সি বাংলা দেখেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাংলা দেখেছে। সুতরাং বাংলা এর থেকে অনেক, বাংলার মন্বন্তর দেখেছে, দেশভাগ দেখেছে। বাংলা এবং বাঙালির কলজে অত সংকীর্ণ নয়, অত ছোট নয়, তার কলজেতে অনেক হিম্মত, অনেক দম রয়েছে। সুতরাং বাংলা লড়বে। আগামী দিনে কি রবীন্দ্রনাথকে সামনে রেখেই রাস্তার লড়াই এভাবেই জারি থাকবে এই সরকারের সমস্ত কথার বিরুদ্ধে? নিশ্চিত রবীন্দ্রনাথ তো বটেই, এবং রবীন্দ্রনাথ তো আমাদের সর্বোচ্চ আইকন যারা রয়েছেন তাদের মধ্যে একজন। কিন্তু শুধু রবীন্দ্রনাথ কেন, বাংলায় রবীন্দ্রনাথ তো বটেই, কিন্তু রবীন্দ্রনাথ সহ নজরুল ইসলাম আছেন, বাংলায় মাইকেল মধুসূদন দত্ত রয়েছেন, বাংলায় দেবব্রত বিশ্বাসের মতন গায়ক ছিলেন যিনি রবীন্দ্রনাথের গানকে এর আগেই পথে নামিয়ে এনেছেন। এমন নয় যে আমাদের কাছে প্রেসিডেন্স আছে, আমাদের কাছে এই শিক্ষা রয়েছে, এই নজির রয়েছে। আমরা এরকম কোনো যুগান্তকারী কিছু, অভূতপূর্ব কিছু করছি না। আমরা যে আজকে রাস্তায় নেমে এসে রবীন্দ্রনাথের গান সোচ্চারে গাইছি, আমাদের শ্লাঘা যে মৌসুমী ভৌমিকের মতন মানুষ আমাদের সাথে রাস্তায় নেমে এসে উনি রবীন্দ্রনাথের গানকে তার গলায় তুলে নিলেন, আজকে রাস্তায় দাঁড়িয়ে তুলে নিলেন। এটা আমাদের শ্লাঘা, এটা আমাদের প্রাইড, এবং একই সাথে এটাই আমাদের সবথেকে বড় জোরের জায়গা। সুতরাং হ্যাঁ, আমরা ডিফিটেড হয়েছি, কিন্তু আমরা এই ডিফিট আমাদের পার্মানেন্ট ডিফিট নয়, এটা থাকবে। আমরা নিশ্চিত আজকে ডিফিটেড হয়েছি, কালকে লড়াই করে সেটা জিতে নেব বলেই হয়েছে। দেখুন, রবীন্দ্রনাথের চর্চা বা স্বামী বিবেকানন্দের চর্চা বা ভারতের স্বাধীনতা সংগ্রামের মনীষীদের চর্চা সবাই করছে, কিন্তু প্রশ্নটা হলো যে আমি সেই চর্চাকে আমার নিজের জীবনে, আমার নিজের সংস্কৃতিতে, আমার বাড়িতে, আমার পরিবারে সেটাকে গ্রহণ করছি কি করছি না, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। তাহলে লোক দেখানো, লোকসংস্কৃতির আড়ালে যদি আমি শুধুমাত্র থাকি, তাহলে রবীন্দ্রনাথকে সঠিকভাবে বোঝা হয় না। তাহলে রবীন্দ্রনাথ সাম্প্রতিক সম্প্রীতির কথা বলেছেন, আমি কি সেই সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে যদি নতুন সরকার চলে তাহলে ওয়েলকাম, যদি না চলে তাহলে তো স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথকে মানা হলো না। তাহলে রবীন্দ্রনাথ যে শিক্ষার কথা বলেছে, রবীন্দ্রনাথ যে সংস্কৃতির কথা বলেছে, রবীন্দ্রনাথ ধর্ম নিয়ে মানুষের সমাজ জীবনে যে দৃষ্টিভঙ্গির কথা বলেছে, শিক্ষা নিয়ে যে দৃষ্টিভঙ্গির কথা বলেছে, সেই দৃষ্টিভঙ্গিকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজন আছে। তাহলে সেইটা সত্যিকারের পালন, সত্যিকারের লালন বলে আমি মনে করি। তো এই যে লড়াইটা যেটা আপনারা করছেন, এটা কি কোনো নির্দিষ্ট মঞ্চ থেকে নাকি অন্য শুধুমাত্র সাধারণ মানুষকে নিয়ে, কিভাবে হচ্ছে লড়াইটা? আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য নই, এবং আজকে তুমি দেখলে অনেক মানুষ এসেছিলেন যারা কোনো রাজনৈতিক দল করেন না, অনেকে আছেন কোনো রাজনৈতিক দল করেন, কিন্তু এই সবগুলোর বাইরে বেরিয়ে আমাদের যেটা মূল যে আমাদের যে পরিচয়, সেই পরিচয়টা হচ্ছে আমরা বাঙালি, আমরা বাংলার মানুষ। আমাদের পরিচয় হচ্ছে আমরা রবীন্দ্রনাথকে পড়ে বড় হয়েছি, রবীন্দ্রনাথ আমাদের অন্তরে রয়েছেন। এই জায়গা থেকে আজকে আমাদের পথে নামা, এটা কোনো রাজনৈতিক দলের প্রতিরোধ এরকম নয়। বিজেপি বাংলায় ক্ষমতায় এসছে, এটা একটা বিরাট একটা বিষয়। এবং আমি আগেও বলেছি যে হিন্দুত্ববাদের জার্নি শুরু হয়েছিল বাংলা থেকে, গোটা দেশ জয় করে সে আজ বাংলা জয় করলো। কাজেই এখানে ধর্মনিরপেক্ষ মানুষ, গণতান্ত্রিক মানুষ, তাদের লড়াইটা কঠিন লড়াই। আগামী দিনে সেই লড়াই আরও কঠিন হবে, সেই কঠিন লড়াইটা আমরা লড়ব। আজকের যে মিছিল, পদযাত্রা, সেই প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জীবনচর্চা যারা আমরা প্রতিনিয়ত কলেজে
যে ক্যাম্পাসে যারা আমরা করতাম, আজকে একটু অন্যরকমভাবে আমরা এই পদযাত্রার আয়োজন করেছে উদ্যোক্তারা। সেই উদ্যোক্তাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমার আসা। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুর যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যে কথা মনে করতেন, শিক্ষা নিয়ে যে কথা মনে করতেন, স্বাস্থ্য নিয়ে যে কথা বলতে করতেন, বাংলার সংস্কৃতি নিয়ে যে কথা মনে করতেন, সেই জায়গা পশ্চিম বাংলার বুকে নতুনভাবে সুপ্রতিষ্ঠিত করা, নবজাগরণের চিন্তা নতুনভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য আজকের এই পদযাত্রা শুরু হলো। বাংলার বুকে যে অপসংস্কৃতি, থ্রেড কালচারের যে জায়গা ছিল, সেই জায়গাকে সরিয়ে রেখে একটা সুন্দর সোনার বাংলা গড়ার যে পদক্ষেপ অতীতেও আমরা নিয়েছি, বর্তমানেও যারা নিয়েছি, ভবিষ্যতেও যারা এই পণ নিয়ে এগিয়ে যায়, তাদের সেই সামগ্রিক জায়গাটাকে নিয়ে আজকের এই পদযাত্রা, আজকের এই প্রোগ্রাম বা মিছিল যাই বলেন না কেন।